আরে আমার কথা সবাই শুনতে পাচ্ছিস রে? আমার কথা শোনা যাচ্ছে? ভিডিওটা অফ কর, সৌরভ। ভিডিও অফ কর। হুম। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রত্যেকে অডিও ভিডিও সব অডিও মিউট করবে, ভিডিও অফ করবে। আমরা আজ থেকে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পিএসসি কোর্স। পিএসসি এই পরীক্ষা যে আমরা দেব, অডিও অফ কর। কার অডিও অন আছে রে? আমরা পিএসসি যে পরীক্ষা দেব, ছেলেমেয়েরা, একটু আগে আমার একটা ফোন এসেছিল যে এটা কোন কোচিং সেন্টার বটে। কোচিং সেন্টার যে কে কোচিং দেয় আর কে যে পড়ায় আর কি যে সেটা বটে কিছুই জানে না। মানে কোচিং সেন্টার পড়াচ্ছে, চলে আসছে কোচিং নেবার জন্য, জানেই না কে পড়াচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম যে আমাকে ফোন করেছে, আমার নামটাও জানে না কে বটে। এখানে নাকি কোচিং দেওয়া হয় এবং কে মাস্টার, কে যে কোচিং দেয় কিছুই জানে না। এত মানুষের, তোমাদেরকে বারবার করে আমি বলি, যারা আমার পুরনো অনেক ব্যাচের ছেলে মেয়ে আছে, এত মানুষের এত টাকা পয়সা সস্তা হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে। একটা জায়গাকে যাচাই করবে না কে আমাকে পড়ায়, কার কাছে পড়ছি। তার ছেলে মেয়েদের প্রতি যে দায়বদ্ধতা, কিচ্ছু নয়। আমি খুব লজ্জিত হলাম যে আমার এবার মানে কয়েক বছর পরই আমি এবার পৃথিবী ছেড়ে চলে যাব। তো সেখানে যে পড়াবে, আমি যে পড়াবো, সেই নামটা জানার প্রয়োজন বোধ করছে না। কোচিং সেন্টার কোচিং দিচ্ছে, তারা চলে যাচ্ছে। আমি কোনো কোচিং সেন্টারে বদনাম করার জন্য বসিনি। আমার কথা হচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি খুব ভালোবাসি। তারা আমার ব্যাচের ছেলে মেয়ে হোক কিংবা বাইরের ছেলে মেয়ে হোক। দেখো, ব্যাচের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, তার জন্য আমি একটা পারিশ্রমিক নিই। আর যারা টাকা পয়সার জন্য পড়তে পারে না, তাদের জন্যে আমি সম্পূর্ণভাবে ফ্রি তাদের মক টেস্টের সব কিছু দিই, সাপ্তাহিক পরীক্ষার সব কিছু দিই বাইরের ছেলেমেয়েদের জন্য। দুটো উদ্দেশ্য আমার। এক হচ্ছে তারা, অনেকেই আমার প্রশ্নমানঞ্চ বই কিনেছে, আমাকে ভালোবাসে। আর দু নম্বর হচ্ছে যে তারা অনেকে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে, তারা প্রত্যক্ষভাবে আমার সাহচর্য না পেলেও তারা তো পরীক্ষাগুলো দিতে পায়। আমার মনে পড়ে আমি 2024 সালে জানুয়ারি থেকে নেটের ব্যাচের পুরো ফ্রিতে সমস্ত পরীক্ষা আমি নিই। যারা জয়েন আছে তারা অবশ্যই এই সত্যতা তারা স্বীকার করবে। আর এসএসসিতে আমি সম্ভবত মার্চ মাস বা এপ্রিল মাস থেকে আমি শুরু করেছিলাম। কারণ আমার কাছে অনেক ছেলে মেয়ে আবেদন করছিল যে স্যার, কোনো স্যারের কাছেই পড়ার আমাদের সামর্থ্য নেই, আপনি অন্তত এইটুকু করুন যে যারা গরিব ঘরের ছেলে মেয়ে আছে তাদের জন্য ফ্রিতে ব্যবস্থা করুন। এই জায়গাটা আপনার ব্যাচে আমরা ঢুকতে চাইছি না। তো সেই নিরিখেই আমি মনে করি যে যারা আমার কাছে এই মুহূর্তে পড়ছে টাকা পয়সা দিয়ে, আবার যারা আমার ব্যাচে প্রত্যক্ষ ছাত্রছাত্রী নয়, তারাও আমার ছেলে মেয়ে। আমি ওই জন্য আমার ছাত্রছাত্রীতে কাউকে ছাত্রছাত্রী বলি না, তাদেরকে ছেলে মেয়ে বলি। তাদের ক্ষতি হোক, তাদের সর্বনাশ হোক, তাদের তারা রসাতলে যাক, এটা আমার কোনোদিনই উদ্দেশ্য নয়। তাদের সবার ভালো হোক, নিজে নিজের যোগ্যতা অনুযায়ী সবাই প্রতিষ্ঠা পাক, এটাই আমার উদ্দেশ্য। আমি এখানে যারা এই মুহূর্তে রয়েছে তাদেরকে বলবো যে তোমরা একদম পণ করে মাটি কামড়ে তোমরা মরিয়া হয়ে তোমরা পিএসসি সিলেবাসকে রপ্ত করো।
আমি সপ্তাহে 2 দিন ক্লাস নেব, শুক্রবার এবং সোমবার। তোমার গ্রামারের হোমওয়ার্ক যাবে, তোমার যতগুলি ব্যাকরণ আছে প্রত্যেকটা বিষয়ের হোমওয়ার্ক যাবে শুরু থেকেই। প্রত্যেকটা গ্রামার বিষয় তোমাকে বোঝানো হবে, কিন্তু হোমওয়ার্ক তোমাকে শুরু থেকেই করতে হবে। সব গ্রামারগুলো শেষ হলো নিয়ে হোমওয়ার্ক শুরু করব, ও আবার পরের পিএসসির জন্য অপেক্ষা করো তুমি। ফলে বাস্তবটাকে সবসময় বুঝে চলতে হবে তোমাকে। আজকে আমার ক্লাস হবে, তারপরে আমি তোমাকে সোমবারের জন্য হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাকে, তুমি রেডি করবে। সেই হোমওয়ার্ক আমরা করব, আমরা খাতায় করে রাখবো, এবং সেটা আমি ভুলগুলো কারেকশন করে দেব। তারপর আমার গ্রামারের ক্লাসটা হবে, বা গ্রামার ক্লাসটা আগে হয়ে গিয়ে তারপর আমি হোমওয়ার্কটা করতে পারি, যেহেতু আমার বিপিএসসি ব্যাচ আছে। বিপিএসসির সঙ্গে পিএসসির আমাদের মিল আছে। বিপিএসসি অনেক বেশি গ্রামারের বিষয়। আর শুক্রবারে আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা প্রথম যেটা শুরু করব, যেটা আমি ঠিক করেছি, যে সাহিত্যের ইতিহাসটা দিয়ে প্রথম শুরু করব। এই জন্যে কারণ পিএসসি সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে আমার গ্রামারটা এবং সাহিত্যের ইতিহাস থাকবে। তাহলে প্রথমে আমার শুরু করাটা, আমার পড়ানোটা সাহিত্যের ইতিহাস এবং গ্রামার দিয়ে হোক। এতে যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের পড়ানোর ক্ষেত্রে অসুবিধা কিছু হবে না। আর তোমরা পড়া শুরু করে দাও টেক্সটগুলো, কেমন? টেক্সটগুলো পড়া শুরু করে দাও। সেই টেক্সটগুলো আমি পরীক্ষা নিতে শুরু করে দিই। যদি সিলেবাস চেঞ্জ না হয় তারপর সেই টেক্সটগুলো আমি পড়াবো। আমি প্রত্যেকটি কবিতা লাইন ধরে ধরে পড়াবো। প্রত্যেকটি কবিতা, যে কবিতাগুলি তোমার পাঠ্য আছে প্রত্যেকটি কবিতা লাইন ধরে ধরে পড়াবো। যেটা তোমার প্রয়োজন নেই সেটা তোমরা বলবে যে প্রয়োজন নেই, প্রবন্ধগুলি পড়াতে হবে। যদি তোমরা মনে করো যে গল্পগুলি পড়ানোর দরকার নেই, তো দরকার নেই। অযথা যেগুলো ছেলেমেয়েরা সব কিছু বুঝে যাবে সেইগুলোতে আমাকে নিমগ্ন করে তোমাদের তো লাভ নেই, কারণ আমি তো সপ্তাহে 2 দিন ক্লাস নেব। ফলে দেখতে হবে যে স্যারকে দিয়ে আমাদের কোনগুলো প্রয়োজন, কোনগুলো কেমন। এখানে বসে বসে মহেশ গল্পের ক্লাস নেওয়ার প্রথমে কোনো যুক্তি আছে বলে মনে হয় না, কেমন। কারণ মহেশ গল্প তার তথ্য দিলেই হবে। আমরা ভিডিওটা অফ কর, ভিডিওটা অফ কর, ভিডিওটা অফ কর। তাহলে আমরা 2 দিন যে আমাদের পড়ার, সেই 2 দিন পড়ার আমি নিজে একটা এইভাবে আমি ঠিক করেছি। এরপরেও আমার থেকেও তো তোমরা আরো বেশি চিন্তা ভাবনা করতেই পারো। যদি তোমাদের মাথায় সেরকম কোনো চিন্তা ভাবনা আসে তখন পার্সোনালি আমাকে জানাবে, আমাকে গুড সাজেশন দেবে। আমি সবসময় ছেলে মেয়েদের ভালো সাজেশন আমি নিই, তাদের সুপরামর্শ নিয়েই আমি চলি, কেমন। আমি যে হোমওয়ার্কের কথা বললাম, সেই হোমওয়ার্ক শুধু যে দেবো তা তো নয়, আমি পড়া ধরবো। সেই পড়া তোমাকে করে আসতে হবে। আমি আজকে একটু পরেই আমি পড়ানো শুরু করে দেব। যে বিষয়টি আজকে আমি পড়াবো সেটি রবিবার পরীক্ষা নেব। তোমাকে রবিবার পরীক্ষা দেওয়ার জন্যে আমি আবেদন রাখবো। বাকিটা তোমার ব্যাপার, কারণ বাকি জায়গাটা তোমার ব্যাপার এই জন্যে কারণ তোমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছেলে মেয়ে। এখানে ব্যাচের মধ্যে বহু ছেলে মেয়ে আছে, ব্যাচের মধ্যে রয়েছে যারা আমার থেকে অনেক উন্নত মানের ছেলে মেয়ে আমি মনে করি। কেউ বলতেই পারে যে আপনি এমনি বলছেন। আমি মনে করি আমার থেকে অনেক স্ট্যান্ডার্ড ছেলে মেয়ে এই ব্যাচের মধ্যে আছে। তারা যথেষ্ট গুণী ছেলে মেয়ে। আমি অন্তর থেকে চিনি, আমি শ্রদ্ধা করি। আমার ফেসবুকে পারমিশন নিয়ে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, অবশ্যই তার অনুমতি নিয়ে। কারণ তোমরা জানো যে 8 তারিখে আমাদের শেষ হলো মাদ্রাসার, আমাদের ইন্টারভিউ শেষ হলো। তো বহু ছেলে মেয়ের ইন্টারভিউ আমি নিলাম।
প্রতিজনকার সেখানে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে এককভাবে ইন্টারভিউ নিয়েছি। আমি রাত 1টাতে ইন্টারভিউ নিয়েছি। কিন্তু সেখানে কোনো ছেলেমেয়ে ভিডিও আমি পোস্ট করিনি। আমার সমস্ত ভিডিও সেখানে আপলোড করা আছে প্রাইভেট চ্যানেলে। অর্থাৎ তারা ভিডিওগুলো পেয়েছে, সে যদি কাউকে লিঙ্ক দেয় তার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি কোনো রকম কারো ভিডিও আমি বাইরে পাঠাইনি। কারণ ওটা তাদের গোপনীয় ব্যাপার। কিন্তু একজনের ভিডিওর একটা অংশ আমার নিজের শুধু একটা বক্তব্য আমাদের ইন্টারভিউ নিয়ে, আরেকটা আমি পোস্ট করেছিলাম তার পারমিশন নিয়ে। কত স্ট্যান্ডার্ড ছেলে! আমি মুগ্ধ হয়ে গেছি। ছেলেটির সম্ভবত দীঘাতে বাড়ি। এত স্ট্যান্ডার্ড, এত ইন্টারভিউ এত ভালো দিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাকে দেখে মনে হবে তার অনেক বয়স হয়ে গেছে। কি যোগ্যতাবান ছেলে! তাকে চাকরির দরজা থেকে ফিরে আসতে হয়েছে 4 বার। তারপরেও সে মাদ্রাসা দিয়েছে। এবং চান্স পেয়েছে। এটা আমার কাছে কতখানি যে অনুপ্রেরণা, আমার কাছে কতখানি যে এটা অন্য ছেলেদেরকে তাদেরকে পজিটিভ রাস্তায় আনার একজন ব্যক্তি, সেটা আমি সবাইকে বোঝাতে পারবো না। অনেকে হয়তো আমার এই পোস্টটা বুঝতেই পারেনি যে আমি কেন ওটা পোস্ট করেছি। তাহলে আমি তো সবারগুলো পোস্ট করতে পারতাম। আমি তো লাগাতার ইন্টারভিউ নিয়ে গেছি। আমি একটা পোস্ট করেছি এবং তার অনুমতি নিয়ে। যে সবাই দেখুক যে স্যার কেন একে রেসপেক্ট করছেন? স্যার কেন একে সম্মান দিলেন? যে 4 বার তাকে রিটেন পরীক্ষায় পাস করেও ইন্টারভিউ দরজা থেকে তাকে ফিরে আসতে হয়েছে। তারপরেও সে হাল ছাড়েনি। আমি প্রত্যেককে বলবো যে ওকে চাকরি ওপরওয়ালা দেবে কি দেবে না আমি জানি না। ওর কপালে চাকরি আছে কি নেই জানি না। কিন্তু সে তার ডিউটিটা কিন্তু করে গেছেই। আজও করছে। আমার প্রত্যেকের প্রতি আবেদন, প্রত্যেকের প্রতি অনুরোধ যে তোমাকে নির্মাণ স্যার, তোমাকে এই স্যার, ওই স্যার, এই প্রফেসর, এই শিক্ষক তোমাকে পিএসসিও পাওয়াতে পারবে না, তোমাকে এসএসসিও পাওয়াতে পারবে না। তুমি ভুল করছো। তোমাকে জাগতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আর একজন শিক্ষক তিনি তোমাকে আলোটা দেখাবেন। বন্ধুর পথ মাড়িয়ে তোমাকেই যেতে হবে। কণ্টকাকীর্ণ পথ তোমাকেই অতিক্রম করতে হবে। মনে রাখবে প্রচন্ড প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে তোমাকেই যেতে হবে। আমি বারবার করে বলি সেই রাধার মতো। প্রচন্ড প্রতিকূল পরিবেশ, তবু রাধা যেমন যাচ্ছে তোমাকেও সেইভাবেই যেতে হবে। রাধার 10টা বডিগার্ড নিয়ে রাধা যেতে পারবে না। সুতরাং তোমার পরীক্ষা হলে তুমি কোনো স্যারকেও পাবে না, কোনো কোচিং সেন্টারকেও পাবে না। ফলে তোমাকে জাগতে হবে। তোমাকে রবিবার আমি আজকে যেটা পড়াবো সেই পরীক্ষা দিতে হবে। আজকে যেটা পড়াবো সেটা টেনে মুখস্থ করতে হবে। আবার পরের দিন যে হোমওয়ার্কটা দেব সেই হোমওয়ার্কটা তোমাকে রেডি করতে হবে। আমি যখন তোমাকে পড়াচ্ছি তখন আমি তো আমার ডিউটিটা করবই। আমার ডিউটি করে তোমার তো কোনো লাভ নেই। তুমি যদি এরকম ডিউটিওয়ালা কোনো ব্যক্তির কাছে নাও আসো তবুও তুমি চান্স পাবে। যদি তুমি নিজেকে সাংঘাতিকভাবে তৈরি করতে পারো বা তোমার মধ্যে সেই ক্ষেত্রটা থাকে, তোমার কাছে সেই বইপত্র যদি থাকে। না থাকার জন্য আসতে হয় একজন গাইডের কাছে। না থাকার জন্য আসতে হয় যে আমার ক্ষেত্রগুলিকে গুছিয়ে দেবেন। যদি
5 জন মিলে কারো গ্রুপ থাকে, 5 জনে যদি দারুণ ছেলে মেয়ে হয়, 5 জনের কাছে প্রচুর যদি বইপত্র থাকে, তাহলে কোনো কোচিং সেন্টার তার ধারে পাশে লাগে? আমি কত রকম ভাষায় আমার ছেলে মেয়েদেরকে বোঝাবো এই কথা? ছেলে মেয়েদের মধ্যে একতা নেই, ছেলে মেয়েদের মধ্যে প্রতিহিংসা আছে, ছেলে মেয়েদের মধ্যে তাদের মধ্যে অসূয়া আছে। তাই ছেলে মেয়েরা তারা একসঙ্গে 10 জনের কোনো গ্রুপই হয় না। তাই ছেলে মেয়েদেরকে আসতে হয় একটা কোচিং সেন্টারে একজন স্যারের কাছে। তিনি সেই পরিশ্রমটা করেন। যদি তিনি করে থাকেন তাহলে ঠিক জায়গায় এসেছো। যদি না করে তোমার টাকা পয়সাগুলো নিয়ে নেন, তাহলে তুমি ভুল জায়গায় এসেছো। সেই জন্যই যেই থাকো, আমি রিকোয়েস্ট করব কোনো জায়গায় গিয়ে টাকা পয়সা ঢালার আগে, তাকে আগে দেখো কার কাছে যাচ্ছি আমি, কি জন্য যাচ্ছি আমি। আমি আজকে জাস্ট এই ব্যাচটা শুরু হওয়ার আগে আমার 2 মিনিট ধরে যে কথা হলো, আমি অবাক হয়ে গেলাম। এরকম অবাক যে আগে হইনি তা নয়। আমরা এইভাবে আমরা এগোবো। আমাদের মক টেস্ট থাকবে মক টেস্ট। রোববার রুটিন দেওয়া হবে তোমার ব্যাচকে। যারা ফ্রি ব্যাচে আছো, পেড ব্যাচে আছো, তারা প্রত্যেকেই জানো যে আমার প্রতি রোববার আমি রুটিন দিই। সাপ্তাহিক রুটিন রোববার দেওয়া হবে। সোমবার তোমার হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা রোববার রাত্রে যেতে পারে, তোমাকে রেডি হয়ে থাকতে হবে। আমি তো আর শুধু তোমার ব্যাচটার জন্য বসে নেই। আমার প্রতিদিনই ব্যাচ, প্রতিদিনই বিভিন্ন ব্যাচে পড়ানো চলছে। সকাল, দুপুর, রাত্রি 12টা পড়ানো চলছে। তার মাঝেই নোটসপত্র করতে হচ্ছে। তো তোমাকে আমি রোববার রাত 12টাতেও পাঠাতে পারি, 1টাতেও পাঠাতে পারি। আমি তো 1টার আগে ঘুমাতে পারি না। তো তোমাকে তৈরি হয়ে থাকতে হবে যে পরের দিনের সকালেই আমাকে ওটা নিয়ে বসতে হবে। তাহলে সোমবার তোমার ক্লাস আছে, তাহলে গ্রামারের আমি বোঝাবো, আবার গ্রামার প্র্যাকটিসটা আমি দেখব, চেক করব। সোম থেকে তোমার আবার হয়ে গেল মক টেস্ট। সেই মক টেস্ট তুমি দেবে। যে বিষয়গুলো মক টেস্ট হবে তোমাকে সেগুলো পড়াশোনা করে দিতে হবে। আবার অনেকগুলো বিষয় একসঙ্গে জমে গেলে তখন আবার ফাইনাল এক্সাম হবে। এই মক টেস্ট, এক্সাম এগুলো দিতে হবে তোমাকে। আমি পড়া দেব, সেই রোববার রুটিন উল্লেখ থাকবে কবে আমি কি পড়া ধরবো। সেই পড়াগুলো আমাকে বলার জন্য নিজেকে দারুণভাবে তৈরি রাখতে হবে। যে স্যার ধরবেন মানে আমি ইয়ার্কি ফাজলামি করছি না স্যারের সাথে বসে। আমার চাকরিটা দরকার। উনি আমাকে পড়াচ্ছেন, বেতন নিয়েছেন, তাই উনি ওনার ডিউটিটা যেটুকু করার সেইটুকু করবেন। উনি এইভাবে বইটাকে নেবেন, উনি দেখে দেখে পড়া ধরবেন। স্যারের ওই লাইনগুলো মুখস্থ করা স্যারের কোনো দায় নেই। ওই লাইনগুলো প্রত্যেকটা মুখস্থ করার দায়বদ্ধতা তোমার। সেই জন্য পড়া ধরাটা কোনো ফ্যাক্টর না, পড়া করে আসাটা বিরাট কঠিন। সেই পড়াটা তোমাকে করে আসতে হবে। তুমি যদি সেই পড়াটা আমাকে না বলো, না করো, তাহলে বলো না আমার কি এসে যায়? আমার কি এসে যাবে সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে? আমার শুধু এসে যাবে যে পরিশ্রম করে যে পায় না তার জন্য। যে কোচিং সেন্টার পর কোচিং সেন্টার দৌড়ে বেড়ায় এবং নিজে কিছুই করে না, আমার তার জন্য কিচ্ছু এসে যায় না এবং তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি আজকে প্রথম দিন ক্লাসে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার ধিক্কার লেগে গেছে। এত ছেলে মেয়ে আমার কাছে পড়ে, এত ছেলে মেয়েকে আমি পড়াচ্ছি। আমি পরে জানতে পারলাম যে যে মাদ্রাসায় যত কোচিং সেন্টার আছে, যত মাস্টারমশাই পড়ান, সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ছেলে মেয়ে চান্স পেয়ে জানতে পারলাম। তো তাদেরকে কি আমি পড়িয়ে তারা চান্স পেয়েছে? আমি পড়িয়ে চান্স পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় পেয়েছে। তারা যে কোচিং সেন্টারে যেত সেখানে গিয়ে চান্স পেত। আমি বোঝাতে পারি না কাউকে, আমি আজও বোঝাতে পারিনি। নির্মাণ স্যারের মুখ দিয়ে আজ পর্যন্ত কোনোদিন বেরিয়েছে যে আমার কাছে এসে এতগুলো ছেলে মেয়ে চান্স পেয়েছে? একবার ফেসবুক পেজে গিয়ে দেখবে। কোনোদিন কিছু লিখেছি আমি? আমি ফেসবুক পেজে দিই যে আমার কবে থেকে পড়ানো, আমার ব্যাচ চলছে, এই নিয়ম, ব্যাস হয়ে গেল।
আমি আজও মনে করি না, আগামীকালও মনে করব না যে আমার কাছে পড়ে কেউ চাকরি পেল, আমার কাছে পড়ে কেউ প্রফেসর হলো, আমার কাছে পড়ে কেউ স্কুল শিক্ষক হলো, আমি আজও মনে করি না। যারা হয়েছে তারা কারো কাছে না গেলেও হতো। যারা হয়েছে তাদের নিজেদের মধ্যে বিরাট আগুন আছে, তাই তারা হয়েছে। কই আমি তো সব ছেলে মেয়েকে পারি না। আমার কাছে যারা পড়ে, কই সবাই তো চাকরি পায় না। তাহলে তাদের কথা আমি কেন বলছি না? মনে রাখবে, পরিশ্রম তোমাকে করতে হবে। মুড়ে হয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে ধেয়ে যেতে হবে। তোমার ওই কাজটি কেউ করে দেবে না। পৃথিবীতে কোনো স্যার ম্যাম নেই যে তোমার এই ক্ষেত্রটি তারা নিয়ে পড়ে আছে। আর মনে রাখবে, আমরা স্কুলে দেখেছি, আমিও তো একটি কলেজে এবং স্কুলে যখন ফার্স্ট হই, তখন আমি দেখেছি কি হয়। যখন কলেজে ক্লাস করি তখন সে ক্লাসে দৈনিক যায় না বলে একজন স্যার বলল যে চলে এসছে এখানে পড়তে। আমাকেই বলল এখানে পড়তে চলে এসছে, আর কোনো জায়গা পায়নি, এই কলেজে পড়তে চলে এসছে। একজন স্যার বললো আমাকে, এইখানে ঢোকালাম, এইখানে বের করলাম, কলেজ টলেজ যেতাম না। রেজাল্ট যখন বেরোলো, ফার্স্ট হয়ে গেলাম, সেই স্যার বলছে যে নির্মাণ তুই ফার্স্ট হবি আমি জানতাম। আমার তো মাথাটাই ঘুরে গেল, বন বন করে ঘুরছিল। তারপর এটা কি হলো? তারপর জীবন দর্শন নিরিখে বুঝলাম যে যারা ফার্স্ট হয় তাদেরকে নিয়ে স্যার ম্যামরা নাচানাচি করে, আর যারা ফেল মারে তাদেরকে না লাথি মেরে ফেলে দেয়। এই দর্শনটা আমি তারপর শিখলাম। আমি সেই জন্যই বলছি, খুব বাস্তব কথা বলি আমি। নাচানাচি করো না, এই সেন্টার ওই সেন্টার লাফিয়ে বেরিও না। নিজেকে যোগীর মতো, নিজেকে একজন সাধকের মতো, নিজেকে একজন পূজারীর মতো তৈরি করো। যাকে পুজো করবে তার নাম বইপত্র, যাকে নিয়ে আরাধনা করবে তার নাম বিদ্যাচর্চা। তবেই তোমার সফলতা। তোমার ঠাকুর হোক, তোমার আল্লাহ হোক, তোমার গড হোক, তোমার লেখাপড়া, আর তুমি হও তার সাধক, এটাই হোক তোমার ব্রত। আমি আর একদম কথা বাড়াবো না। আমি একদম